জার্মানিতে 10 শহর, সেই 10 শহরে এবার হচ্ছে ইউরোর 24 দলের আসর, যেটা ইউরোর 17তম আসর। আর এই সব কিছু নিয়ে আজকে প্রথম দিন জার্মানি ভার্সেস স্কটল্যান্ডের ম্যাচ রয়েছে, এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে রয়েছেন টি স্পোর্টসের সিনিয়র রিপোর্টার রিফাত মাসুদ এবং ফুটবল কোচ সাইফুল বারী টিটু। একটা জিনিস সব সময় আসলে আসে যে জার্মানি অনেকটাই আনলাকি কেন? রিসেন্টলি টাইমগুলো যদি আমরা দেখি যে লাস্ট তিনটা টুর্নামেন্টেই তারা ফার্স্ট ম্যাচটা হেরে শুরু করেছে। 2টা ওয়ার্ল্ড কাপ, 1টা ইউরো, এবার তো জার্মানির মাঠে খেলা। টিরু ভাই, জার্মানির ওপর কি সেই চাপটা আছে? অবশ্যই, বিশেষ করে হোস্ট হিসাবে খেলবে, বাট এখানে আবার অন্যদিকে আমার মনে হয় যে একটা নস্টালজিয়াও আছে, যেটা 2006-এ একদমই মানে কোনো এক্সপেকটেশন ছিল না ভালো করার, বাট ওইটা পরে দেখা গেল যে সামার ফেরিটেল হিসেবে বলা হচ্ছে। তো ওইটাই আবার নাগলসম্যান আমি একটা ইন্টারভিউতে দেখলাম যে সে চেষ্টা করবে যে সামার ফেরিটেল 2.0 করা যায় কিনা। তো ওই জিনিসটা আমার মনে হয় যে এটা একটা বড় সুযোগ তাদের, যে এই লাস্ট টুর্নামেন্টগুলিতে যে ব্যর্থতা ছিল সেটা কাটিয়ে এবং আবার নিজের দেশের মাটিতে একটা পুনরুজ্জীবিত করার ব্যাপার। আমার মনে হয় এটা একটা ভালো সুযোগ। ফেভারিটদের কথা তো আমরা আসলে শুরুতে বলছিলাম, আপনার সাথে ফেভারিটদের নিয়ে অনেক কথাবার্তাই হয়েছে, আমাদের প্রেডিকশনও অনেক কিছু হয়েছে। আসলে ক্ষণগণনা শেষ, এখন টুর্নামেন্টই শুরু হয়ে যাচ্ছে। শেষ মোমেন্টে জার্মানির নার্ভটা আসলে কেমন মনে হচ্ছে আপনার কাছে? দেখেন, খুবই ইন্টারেস্টিং কিছু ব্যাপার এখানে আছে। যেই বায়ার্ন মিউনিখ থেকে স্যাক হয়ে ইউলিয়ান নাগলসমান কোচ হয়েছেন, সেই মিউনিখে তার শুরু হচ্ছে জার্মানির দলটাকে দিয়ে একটা বড় কোনো টুর্নামেন্টে প্রথমবারের মতো। আর টনি ক্রুজ যখন ছেড়েছিলেন বায়ার্ন মিউনিখ, এরপর গিয়েছিলেন রিয়াল মাদ্রিদে, এবং তিনি শেষ যখন বায়ার্ন মিউনিখে ছিলেন তখন জার্মানি চ্যাম্পিয়ন হয়েছিল বিশ্বকাপে। এরপর থেকে জার্মানির অন্য রকম চেহারা আমরা দেখেছি। টনি ক্রুজ এবার বিদায় বলবেন, তার শেষের শুরুটা হচ্ছে ওই মিউনিখের স্টেডিয়াম থেকে। স্কটল্যান্ড যে প্রতিপক্ষ, সেটাকে নিয়ে হয়তো সবাই বা জার্মানিতে খুব দুশ্চিন্তা থাকার কথা নয়। স্কটল্যান্ড কখনোই নকআউট পর্ব পর্যন্ত যেতে পারে নাই কোনো মেজর টুর্নামেন্টের। আজকের ম্যাচটাকে তারা উপভোগ করতে চাইবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম কোনো রকম কোনো ঝুঁকি জার্মানি নিতে চাইবে না। এই ম্যাচটা থেকে জিততে পারলে ওই যে সামার ফেরিটেলের কথা বলা হচ্ছে, সেই জায়গায় যাওয়ার জার্মানির আসলে জায়গাটা তৈরি হয়ে যাবে। ওভারঅল আমরা যদি আসলে পুরো ইউরোটাই দেখি, যে 24টা দলের মধ্যে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে গ্রুপ বি কে, সেখানে জার্মানির গ্রুপটা থেকে তো মনে হচ্ছে যে জার্মানি তারা হচ্ছে ক্লিয়ারলি ফেভারিট হিসেবে আসলে পরের রাউন্ডে যাবে। এবং ওভারঅল গ্রুপগুলোর মধ্যে কোন গ্রুপটাকে আপনার গ্রুপ বির বাইরেও আসলে মনে হচ্ছে চ্যালেঞ্জিং একটা গ্রুপ? মেইন হচ্ছে যে যখন থেকে শুরু হচ্ছে নেশনস লিগ ইউরোপিয়ান, এত ঘন ঘন খেলা হয় ওদের মধ্যে, ইনস অ্যান্ড আউটস এভরিথিং জানে, একটা টিম সম্পর্কে অ্যানালিসিস খুব বেশি করা যায় এবং ওটা এক্সপেরিমেন্টেশন বা ইমপ্লিমেন্টেশন সবই থাকে। তো আমার মনে হয় যে ওইভাবে কোনো টিমকে আমরা বলতে পারবো না যে এই গ্রুপটা খারাপ বা এই গ্রুপটা অনেক স্ট্রং। হ্যাঁ, স্ট্রং অবশ্যই গ্রুপ বি তো একটা ডেফিনেটলি একটা গ্রুপ অফ ডেথের মতো, বাট আমি মনে করি যে প্রত্যেকটা ফ্রান্সের গ্রুপটাতেও আমার মনে হয় যে বেশ চ্যালেঞ্জ, ওখানে চ্যালেঞ্জিং ইয়েটা থাকবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি ইউরোপিয়ান ফুটবল একটা টপ ফুটবলিং নেশন এখন যদি আমরা বলি ওয়ার্ল্ডের মধ্যে, যে গতবার ছাড়া অনেকগুলি ওয়ার্ল্ড কাপ কিন্তু তারাই নিয়েছে ইউরোপ থেকে, এবং ওদের যে হাই কোয়ালিটির আমি বলবো কোচ এডুকেশন এবং ওদের যে সিস্টেম, যেভাবে স্ট্রাকচারটা করে তোলা, তো ওইভাবে প্লেয়ারগুলি কিন্তু ওই স্ট্রাকচার ওয়েতে আসে। এবং আমরা বারবার যত কথাই বলি, একটা টুর্নামেন্ট জিততে হলে আপনার ওই প্লেয়ারদের মধ্যে যে কোন প্লেয়ারটাকে খেলালে কি আউটপুটটা হবে, বেস্ট কম্বিনেশন কি, কেমিস্ট্রিটা কি, এইটা কিন্তু অনেক টিম বের করতে করতে টুর্নামেন্ট শেষ হয়ে যায়। তো এই যারা প্রথম থেকে এই জিনিসটা করতে পারবে, আমার ধারণা তাদের শেষ পর্যন্ত যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.